তাহলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা হলো রুলস ফর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বা একটা অনুচ্ছেদ দিয়ে যদি বলে, একটা বাক্য দিয়ে না, একটা অনুচ্ছেদ দিয়ে যদি বলে যে ভাইয়া মানে আপনাকে যদি বলা হয় যে এটা ন্যারেশন চেঞ্জ করে দাও, তাহলে আপনি কিভাবে ন্যারেশন চেঞ্জ করবেন। তো আমরা গত ক্লাসগুলোতে সেন্টেন্স ন্যারেশন দেখেছিলাম যে এক একটা সেন্টেন্স থাকলে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। সো আমাদের আজকের ক্লাসে আমরা সেন্টেন্স ন্যারেশন না, প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। তো আসেন আমরা একদম বেসিক থেকে বিষয়টা আলোচনা শুরু করি। তাহলে আমরা একদম 1 নাম্বার রুলে যাচ্ছি, যদিও আমরা এটাকে রুল বলেছি, এটা আসলে রুল না। হ্যাঁ, এটাকে আপনি বলতে পারেন প্রি কন্ডিশন, পূর্ব শর্ত আর কি। প্যাসেজ ন্যারেশন কভার করতে চাইলে এটা আপনার জন্য একটা পূর্ব শর্ত। শর্তটা কি দেখেন, মাথায় রাখবো আমরা যে প্যাসেজ ন্যারেশন করার পূর্ব শর্ত হলো সেন্টেন্স ন্যারেশন বা নরমাল ন্যারেশন যেগুলো আছে এর নিয়মগুলো আপনাকে আগে আয়ত্ত করতে হবে। আপনার যদি 1 বাই 1 সেন্টেন্স দেখে ন্যারেশন চেঞ্জ করতে পারেন, তাহলে প্যাসেজ ন্যারেশন আপনার কাছে 1-2 ব্যাপার মনে হবে, একবারে নরমাল মনে হবে। ওকে, এরপরে যে বিষয়টা আমরা মাথায় রাখবো, রুল নাম্বার 2। হ্যাঁ, এটাকে আপনি রুল বলতে পারেন, যদিও এটাও একটা শর্ত বলা যায় আর কি। যেই প্যাসেজের আমরা স্পিচ চেঞ্জ করব বা ন্যারেশন চেঞ্জ করব, হ্যাঁ এখানে স্পিচ মানে হলো ন্যারেশন। আমরা যেই প্যাসেজটার বা যেই অনুচ্ছেদটার বা যেই টেক্সটটার ন্যারেশন চেঞ্জ করব, সেটা খুব ভালোভাবে পড়ে দেখতে হবে যে এখানে বক্তা কে, ঠিক আছে, বক্তা কে এবং শ্রোতা বা লিসনার কে, এটা আমাদেরকে শনাক্ত করতে হবে। এছাড়াও আপনাকে সেন্টেন্সের টাইপটাও শনাক্ত করতে হবে। ওকে, টাইপটাও শনাক্ত করতে হবে। টাইপ বলতে এই সেন্টেন্সটা আপনার কাছে কি মনে হয়, ইজ ইট অ্যাসার্টিভ, এই সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ, হ্যাঁ অপটেটিভ নাকি এক্সক্লামেটরি। হ্যাঁ, আপনি যখন প্যাসেজ ন্যারেশন করতে যাইবেন, একটা প্যাসেজে অনেকগুলো সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সগুলো কোনটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, কোন ধরনের সেন্টেন্স আছে এটা আপনাকে মার্ক করতে হবে। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আপনি লিখে থাকেন সেড, টোল্ডও লিখে থাকেন, তাই না। ইন্টারোগেটিভের জন্য আপনি লিখে থাকেন অ্যাস্কড। দেখা গেছে ইম্পারেটিভের জন্য আপনি কখনো লেখেন রিকোয়েস্টেড, কখনো লেখেন অর্ডারড, কখনো লেখেন প্রপোজড। সো আপনার যদি জানাই না থাকে যেটা কোন টাইপের সেন্টেন্স, তাহলে আপনি বুঝবেন কিভাবে যে রিপোর্টিং ভার্বটা কি হবে। তাই আমরা যখনই প্যাসেজ ন্যারেশন কভার করতে যাব, আমরা দেখবো এখানে কয়টা সেন্টেন্স আছে। একজন বক্তা অনেক সময় একটা সেন্টেন্স বলে স্টপ হয়ে যায়, একজন বক্তা অনেক সময় একটা সেন্টেন্স বলে স্টপ হয় না, সে বলতেই থাকে 3-4টা বাক্য বলে ফেলে। তো এগুলোকেই আমরা মূলত প্যাসেজ ন্যারেশন করব। তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আসলে প্যাসেজ ন্যারেশন তো আমি এর আগে ওইভাবে দেখি নাই, আমাকে একটু বলেন তো, আমি আসলে প্যাসেজ ন্যারেশন দেখি নাই, প্যাসেজ ন্যারেশনটা কি হবে। যেমন দেখেন, আমি এখানটা বাক্য লিখে রেখেছি, আপনারা এই বাক্যটাকে দেখলেই বুঝতে পারবেন যে প্যাসেজ ন্যারেশন গুলো আসলে কেমন হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট প্যাসেজ, এটা প্যাসেজ বলা যাবে না, ছোট্ট একটা টেক্সট বলতে পারেন আর কি। I have got GPA 5 in the SSC examination, said কামাল। হ্যাঁ, কামাল বলল আমি এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি। হ্যাঁ ইমন ভাই, থ্যাংক ইউ। এবার দেখেন, আমরা দেখতে পাচ্ছি এটা ছিল কামালের কথা। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। What do you intend to do now? asked হাসান। হাসান প্রথমে দেখেন, তাহলে কামাল কি বললো যে আমি এসএসসি পরীক্ষায় A+ পেয়েছি। হাসান তাকে কংগ্রাচুলেশন জানালো এবং এরপরে বলল যে তুমি এখন কি করতে চাও। এই যে দেখেন আরেকজন ব্যক্তির কথা চলে আসছে। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি এবার হাসান রিপ্লাই দিচ্ছে, I want to study in a reputed college. আমি একটা প্রসিদ্ধ কলেজে স্টাডি করতে চাই, পড়তে চাই। I will try to get myself admitted into Dhaka College, said কামাল। তা কামাল কি বললো যে আমি একটা রেপুটেড কলেজে পড়তে চাই, হ্যাঁ আমি চেষ্টা করব ঢাকা কলেজে ভর্তি হওয়ার জন্য। তার মানে এই জায়গাতে আমরা দুইজন ব্যক্তির বক্তব্য দেখতে পাচ্ছি। প্রথম যেই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ। এরপর দেখেন কংগ্রাচুলেশন, এটা একটা ফ্রেজ। আমরা গতকালকে বলেছিলাম কংগ্রাচুলেশন থাকলে সাবজেক্ট কংগ্রাচুলেটেড, অবজেক্ট লিখতে হয়। ঠিক আছে, এটা আমরা খুব ইজিলি কভার করতে পারবো। আমরা বলে দিলেই হয় যে হাসান কংগ্রাচুলেটেড কামাল, কাজ শেষ। কিন্তু এরপর দেখেন, এটা বলার পর হাসান আবার তাকে বলতেছে
হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, তুমি এখন কি করতে চাও। এই যে দেখেন এটা কিন্তু আবার চলে আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার দেখেন কামাল উত্তর দিচ্ছে, কারণ হাসানের প্রশ্নের উত্তর দিবে কামাল, এখানে কামালই তো আছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সে বলতেছে যে আমি একটা রেপুটেড কলেজে স্টাডি করতে চাই। এরপরে আরো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতেছে, কি বলতেছে, আই উইল ট্রাই টু গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা কলেজ। তার মানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি এইখানে হাসান এবং কামাল দুইজন ব্যক্তি কথোপকথন হচ্ছে। একটা সেন্টেন্স দেয়া থাকলে আমরা ইজিলি এটাকে ন্যারেশন চেঞ্জ করতে পারতাম, এখানে একটা বাক্য দেয়া নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা সেন্টেন্স দেয়া আছে। এই পুরো প্যাসেজটা যেভাবে দেয়া আছে এইভাবে আপনাকে পুরোটার প্যাসেজ ন্যারেশন করতে হবে, পুরো প্যাসেজটার ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো মূলত এইভাবে আমাদের কোয়েশ্চেন আসে, আমরা এগুলোই ধাপে ধাপে খাপে খাপে মিলিয়ে মিলিয়ে গুলিয়ে না ফেলে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলোই আমাদের আজকে আলোচিত হচ্ছে। আমাদের আলোচ্য বিষয়টা হলো প্যাসেজ ন্যারেশন। এটাই আমি বলেছিলাম যে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমরা প্রথমে নরমাল সেন্টেন্সের ন্যারেশন পারা লাগবে, তারপর আমরা যে প্যাসেজটা ন্যারেশন চেঞ্জ করছি আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে এই সেন্টেন্সে বক্তাকে, শ্রোতাকে, এবং এই সেন্টেন্সটার টাইপ কি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, আর হোয়াট টাইপ অফ সেন্টেন্সেস দে আর, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এইবার আসেন 3 নাম্বার রুল। এই রুলটা আমি গত ক্লাসে মানে গতকালকে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, গত ক্লাসে, গত পরশুদিন আর কি। তো এখানে আমি বলেছিলাম যে ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস মানে সম্বোধন করা। এই রুলটা যেহেতু একবার আলোচনা হয়ে গেছে, আই থিংক আপনাদের সাথে এটা আমার আর বলার প্রয়োজন নাই। লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে ডিটেইল বলেছি। কার কার মনে আছে একটু কমেন্ট করেন তো। তো দেখেন আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে, আরেকবার একটু মনে করাই দিই, যদি এরকম থাকে মিম কাম হিয়ার, মিম এইখানে আসো, এই যে মিম বলে ডাক দেওয়া হয়েছে না, এটাকেই বলা হয় ভোকেটিভ কেস। আবার আপনি যদি বলেন মা আই লাভ ইউ, মা আমি তোমারে ভালোবাসি, এই যে দেখেন মা বলে সম্বোধন করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, এইটাও একটা ভোকেটিভ কেস। তো কোনো সেন্টেন্সে যখন কাউকে সম্বোধন করা হয় এটাকে ভোকেটিভ কেস বলা হয়, ঠিক আছে, এটাকে ভোকেটিভ কেস বলা হয়। ধরেন আমি এভাবে একটা বাক্য লিখলাম যে হি told her, সে তাকে বলল মিম কাম হিয়ার, মিম এখানে আসো। আর এবার যদি বাক্যটা এরকম হয় আই told her, আমি তাকে বললাম মা আই লাভ ইউ। তো দেখেন এই যে মিম ডাক দেওয়া হয়েছে, মিম একটা ভোকেটিভ কেস, মা বলে সম্বোধন করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, এটাও একটা ভোকেটিভ কেস। তা আমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবো, ভোকেটিভ কেস দিয়ে বক্তা এবং শ্রোতার মধ্যে অনেক সময় সম্পর্ক বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। এটা হলো সাবজেক্ট, এইটা হচ্ছে অবজেক্ট, তাই না? তাহলে টোল্ড কি, রিপোর্টিং ভার্ব। এই যে আই হলো সাবজেক্ট, টোল্ড হলো রিপোর্টিং ভার্ব, হার হলো অবজেক্ট। তো আমরা দেখি তো হি টোল্ড হার, এখানে পুরুষটা বা ছেলেটা মেয়েটারে বললো যে মিম এইখানে আসো। এই বাক্য দিয়ে আমাদের বোঝা সম্ভবই না যে তার আর এই মেয়েটার মধ্যে সম্পর্ক কি। যদি কোনো ভোকেটিভ কেস দিয়ে সম্পর্ক বোঝা না যায় তাহলে আমরা ওই ভোকেটিভ কেসটাকে অবজেক্ট বানাই ফেলবো, সামনে যেই অবজেক্ট থাকবে সেটাকে বাদ দিব। আমরা মনে মনে ধরে নিব এখানে হার নাই, এখানে মিম আছে, আর বাক্যটা শুরু হয়েছে আমরা ধরে নিচ্ছি কাম হিয়ার এটা দিয়ে। তাহলে এইবার এই বাক্যের ন্যারেশন আমরা চেঞ্জ করি। হ্যাঁ, চেঞ্জ করলে কি হবে? আচ্ছা দেখেন মিমরে বাদ দিলে কাম হিয়ার, এটা কিন্তু আদেশ, তাহলে আমরা বলবো হি অর্ডারড মিম, এই যে অবজেক্ট বানাই ফেলছি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে দ্যাট বসে, ডোন্ট থাকলে নট টু বসে, আর বাকি সব ক্ষেত্রে আমরা শুধু টু লিখি, টু। এবার কাম থাকলে মনে আছে না গো লেখা যায়, হ্যাঁ কামও লেখা যায়, আমরা কাম লিখছি না। হ্যাঁ, তাহলে এই যে খাম থাকলে গো লিখতে হয়, গো। হিয়ার থাকলে দেয়ার। বাংলাটা খেয়াল করেন, সে তাকে বলল মিম এখানে আসো। আমরা এখানে কি বললাম, সে মিমকে সেখানে যেতে আদেশ করলো, ওই কথা সেম। তাহলে আমরা যে কাজটা করছি ভোকেটিভ কেসটারে দেখেন অবজেক্ট বানাই ফেলছি। অন্যদিকে আই টোল্ড হার, আমি মেয়েটারে বললাম বা তাকে বললাম মা আই লাভ ইউ, মা আমি তোমাকে ভালোবাসি। এবার দেখেন আমার সাথে এই মেয়ের সম্পর্ক কি, মা আর ছেলের সম্পর্ক, ঠিক আছে। এই যে যখন সম্পর্ক বোঝা যাবে, আমরা এই বিষয়টাই বলেছিলাম গতদিন বলেছিলাম, আমি আরেকবার মনে করাই দিই যে ভোকেটিভ কেস দিয়ে যদি সম্পর্ক বোঝা যায় তাহলে বাক্যের শুরুতে আমরা লিখে নেব অ্যাড্রেসিং অ্যাজ, এরপরে সেই ভোকেটিভ কেসটা লিখবো, তারপরে সাধারণ নিয়মে ন্যারেশন চেঞ্জ করব। তাহলে আমাদেরকে লিখতে হবে অ্যাড্রেসিং অ্যাজ, অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা। তাহলে আমরা লিখবো এইখানে অ্যাড্রেসিং
অ্যাড্রেসিং, এখানে চাইলে হার লেখা যায়, হ্যাঁ এই হার লেখা যায়, নাহলে একটু সমস্যা নেই। অ্যাড্রেসিং হার অ্যাজ মা, তাকে মা হিসেবে সম্বোধন করে। এইবার নরমাল নিয়মে নারেশন চেঞ্জ করি। আই টোল্ড হার, আমরা লিখলাম আই টোল্ড হার, আমি তাকে বললাম দ্যাট, যে আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। দেখেন আই হলো ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ, আই অনুযায়ী চেঞ্জ হলে হবে না, সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাই না? তাহলে দেখেন সেকেন্ড পারসনটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। আমরা এই যে ইউটাকে হার অনুযায়ী চেঞ্জ করব, তাহলে চলে আসছে আই, এবার লাভটা হয়ে গেল লাভড, ইউ অবজেক্টিভ ফর্ম আছে, যে দেখেন হার হয়ে গেছে। সো এই নিয়মটা কিন্তু আমরা কথা বলেছিলাম এটা নিয়ে। নুসরাত জাহান, ওয়া আলাইকুম আসসালাম। ফজলে রাব্বি জিজ্ঞেস করতেছে স্যার একটা হেল্প করবেন, মেডিকেলের জন্য ইংলিশের কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট? ফজলে রাব্বি, মেডিকেলের জন্য কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এটা জানার জন্য আপনার খুব বেশি কিছু করতে হবে না, মেডিকেলের একটা বই কিনে নেবেন। আর এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনারা রেটিনার বইটা খুব চমৎকার একটা বই, যার কাছে যেটা ভালো লাগে আর কি, আপনার পরিচিত কোনো ভাই বোন থাকলে রেটিনার বইটা কালেকশন করে নিন আর কি, কালেক্ট করে নিয়ে যেই কাজটা করবেন, রেটিনার বইয়ে দেখবেন শুরুর দিকে দেয়া আছে যে আপনার মানে আপনার মেডিকেলের জন্য সায়েন্সের যে সাবজেক্টগুলো লাগে এর বাইরে আপনাদের ইংরেজি এবং জিকে প্রয়োজন হয়, ঠিক আছে? সো আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি ওই রেটিনা বলেন বা অন্যান্য বই আছে কিনা জানি না, রেটিনার ক্ষেত্রে আমি এটা দেখেছি, আপনার রেটিনার ইংরেজি বইটা কালেক্ট করে নিন বা আপনি কারো থেকে দেখে ছবি তুলে নিন। ওইখানে দেখবেন টপিক ওয়াইজ দেয়া আছে যে কোন টপিক থেকে কয়টা কোয়েশ্চেন আসছে বিগত বছরগুলোতে। তাহলে যেই টপিক থেকে যতগুলো কোশ্চেন আসছে এটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন কোন টপিকগুলো মেডিকেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অথবা বিগত 5 থেকে 10 বছরে কোন টপিকগুলো থেকে মেডিকেলে কোয়েশ্চেন হয়েছে। আপনি যা সেই টপিকগুলো মনোযোগ দিয়ে পড়লেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা মাথায় রাখবেন, দেখবেন সায়েন্সের সাবজেক্টগুলোতে মেডিকেলের জন্য সবাই ভালো করে, কম বেশি সবাই ভালো করে। স্টুডেন্টরা মানে ধরাটা খায় কোন জায়গায় জানেন, ভুলটা করে কোন জায়গায়, মারটা কাটা যায় কোন জায়গায়, তাদের হচ্ছে কি ইংরেজিতে এবং জিকেতে। সো এই দুটো জায়গায় যদি কেয়ারফুল না হন এখন থেকে, তাহলে মেডিকেলের প্রিপারেশনে পিছায় যাবেন। আচ্ছা, তাহলে আমাদের এটা বলা হয়ে গেছে। এইবার রুল নাম্বার 4 মাথায় রাখবেন, এইটা হচ্ছে ন্যারেশনের মোস্ট ইম্পর্টেন্ট রুল। ন্যারেশন করতে গেলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুল। রুলটা কি? আপনি যদি দেখেন একই বক্তা, খেয়াল করেন কিন্তু বক্তা একজনই, তার যদি পরপর একাধিক বক্তব্য থাকে সেক্ষেত্রে দ্বিতীয় এবং তার পূর্ববর্তী, ও মাই গড, পূর্ববর্তী না সরি, হ্যাঁ, দ্বিতীয় এবং তার পরবর্তী, দ্বিতীয় এবং তার পরবর্তী, দ্বিতীয়টা আর পরবর্তী যে সেন্টেন্স গুলো আছে, তাহলে ধরে নেন সেন্টেন্স আছে 5টা বা 4টা। যেমন দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ডে আছে, রিপোর্টিং ভার্ব ডে আছে, অবজেক্ট ডে আছে। এরপরে সেন্টেন্স 1, সেন্টেন্স 2, সেন্টেন্স 3, সেন্টেন্স 4, সেন্টেন্স 5। তাহলে বলা হয়েছে দ্বিতীয়টা এবং তার পরের গুলো, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়টা, এই বাকিগুলো তার পরের গুলো। এদের পূর্বে আপনাকে কিছু লিঙ্কার লিখতে হবে। তাহলে এদের পূর্বে কি আছে? প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সের মাঝখানে আছে প্লাস, দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সের মাঝখানে আছে প্লাস, তৃতীয় এবং চতুর্থ সেন্টেন্সের মাঝখানে আছে প্লাস, চতুর্থ এবং পঞ্চম সেন্টেন্সের মাঝখানে দেয়া আছে প্লাস। তো আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি এই যে সেন্টেন্স গুলো, যদি একটা সেন্টেন্স থাকে আপনি তো ন্যারেশন চেঞ্জ করতে পারবেন, খুশির ঠেলায় ভালো লাগে তাই না? আপনি যদি দেখেন একটার পরে মনে করেন আরো একটা এরকম 4টা 5টা 3টা 2টা যাই থাকুক, আমরা সব সময় দুটোর মাঝখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই মাঝখানে বা এই মাঝে লিঙ্কার ব্যবহার করব। তো এই লিঙ্কার গুলো অনেক ভাবে ব্যবহার করা যায়, হ্যাঁ, অনেক উপায়ে ব্যবহার করা যায়। আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। আমি সবচেয়ে সহজ সরলটা দেখাই দিই, ঠিক আছে? তাহলে আমরা যেই কাজটা করব, এই যে প্রথম যে জায়গাটা থাকবে এই জায়গাটাতে আমরা লিখবো এন্ড, ঠিক আছে? আমরা প্রথম যে জায়গাটা থাকবে এইখানে ব্যবহার করব এন্ড, মানে প্রথম এবং দ্বিতীয় সেন্টেন্সের মাঝখানে আমরা লিখে ফেলবো এন্ড। এবার দেখেন দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সের মাঝখানে আমরা লিখবো এন্ড অলসো, চাইলে শুধু অলসো লেখা যায়, হ্যাঁ। তৃতীয় এবং চতুর্থ সেন্টেন্সের মাঝখানে আমরা লিখবো अगेन,
চতুর্থ এবং পঞ্চম সেন্টেন্সের মাঝখানে আমরা চাইলে লিখতে পারি দেন, আর চাইলে আমরা লিখতে পারি ফাইনালি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথম, দ্বিতীয়, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, চতুর্থ, পঞ্চম, এদের মাঝখানে মাঝখানে যে প্লাস চিহ্নগুলো দিয়েছি, এই জায়গাগুলোতে আমাদের লিঙ্কার লিখতে হবে। অনেক উপায়ে লিঙ্কার ব্যবহার করা যায়, লিঙ্কিং ওয়ার্ডগুলো অনেক উপায়ে ব্যবহার করা যায়। আমি সবচাইতে ইজিয়েস্ট টেকনিকটা দেখাই দিলাম। ঠিক আছে স্যার, 5-এর 6, 7, 8 থাকলে কি করব? 5-এর জায়গায় 6, 7টা আস না, না, কখনোই আসলে আপনার পাঁচটা বাক্য কখনো থাকে না, সর্বোচ্চ 2টা, 3টা, 4টা থাকতে পারে আর কি। হ্যাঁ, যদি 5টা থাকে আপনি তো আরেকটা কাজও করতে পারেন, আপনি এটাকে মনে মনে দুটো অংশ ধরে নেবেন, প্রথম অংশ ধরে নিলেন 3টা, পরের অংশ ধরে নিলেন 3টা। ওকে, এগুলো ব্যাপার না হয়, আমি করে দেখাবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। তাহলে এবার ধরে নেন যদি এরকম হয়, আমি পরের পেজে লিখে রাখছি, তারপরে এখানে আপনাদেরকে বলে দিই যে আপনি মনে করেন সবগুলো সেন্টেন্স অ্যাসার্টিভ পেয়েছেন। যদি সবগুলো সেন্টেন্স অ্যাসার্টিভ হয়, তাহলে প্রথম বাক্যটা শেষ হয়ে দ্বিতীয় বাক্য শুরুতে আপনাকে লিখতে হবে and said। এবার দ্বিতীয় এবং তৃতীয় বাক্যের মাঝখানে আপনাকে লিখতে হবে and also said। এবার তৃতীয় এবং চতুর্থ বাক্যের মাঝখানে আপনি লিখবেন again said। এই যে লাস্ট যে বাক্যটা, তার সামনে আপনি লিখতে পারেন শুধু দেন অথবা ফাইনালি said। সেট কেন লিখলাম? ওই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট বসে। ঠিক আছে? আচ্ছা, এবার ধরে নেন সবগুলো বাক্য ধরে নেন দেয়া আছে ইন্টারোগেটিভ, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আমরা দ্বিতীয় সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয়, তার আগে আমরা লিখবো and asked। তৃতীয়টা যদি ইন্টারোগেটিভ হয়, তার আগে আমরা লিখবো and also asked। যদি তারপরেরটাও ইন্টারোগেটিভ হয়, তাহলে আমরা লিখবো again asked। যদি এর পরেরটাও মানে লাস্টেরটাও ইন্টারোগেটিভ হয়, আমরা লিখতে পারি then or finally asked। বুঝতে পারছেন তো বিষয়টা? যদি এরকম হয় যে না, সেন্টেন্স গুলো দেয়া আছে ইম্পারেটিভ, তাহলে আপনি দ্বিতীয় বাক্যটার আগে লিখবেন, যদি এটা আদেশ বোঝায় and ordered। এর পরের বাক্যটা যদি আদেশ বোঝায়, তাহলে আপনি লিখবেন and also ordered। তারপরেরটা যদি আদেশ বোঝায়, আপনি লিখবেন again ordered। এর পরেরটাও যদি আদেশ বোঝায়, তাহলে and অথবা finally ordered। যদি উপদেশ বোঝায়, তাহলে আমরা কি লিখবো? and requested and advised and also advised, again advised, then advised or finally advised। ওকে ডিয়ার, যদি রিকোয়েস্ট বোঝায় and requested and also requested, then requested। ওকে, তো এই বিষয়গুলো যদি জাস্ট একটু মাথায় রাখতে পারেন, ইনশাআল্লাহ প্যাসেজ ন্যারেশন আপনার কাছে ডাল ভাত মনে হবে, একবারে নরমাল মনে হবে। ফজলে আপনি লিখছেন যে স্যার পার্টস অফ স্পিচের A to Z একটা কোর্স করাতে চাইছিলেন, এটা কবে আসবে? ভাই, আমাদের রমজান মাসে, হ্যাঁ, 1 থেকে 5 রমজানের মধ্যে আমরা পার্টস অফ স্পিচের A to Z একটা কোর্স আনতেছি ইনশাআল্লাহ। এই এক কোর্সে পার্টস অফ স্পিচ জন্মের মতো শেষ হয়ে যাবে, সাইড বাই সাইড আপনার এই রিলেটেড যত রকমের কোয়েশ্চেন আসতে পারে ইনশাআল্লাহ সবই আমরা কভার করব। ঠিক আছে? আর পার্টস অফ স্পিচের কোর্স ফি হচ্ছে অনলি 400 টাকা। আর যারা আমাদের ওল্ড স্টুডেন্ট, আমাদের কোনো না কোনো কোর্সে যুক্ত আছেন, তারা এখান থেকে 100 টাকা লেস হবে, 300 টাকা যুক্ত হতে পারবেন। আমরা এটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখি, কিভাবে আমরা এটাকে ব্যবহার করে প্র্যাকটিক্যালি ন্যারেশনগুলো, প্যাসেজ ন্যারেশনগুলো কভার করতে পারি, এই বিষয়টা দেখব। ওকে ডিয়ার, আসেন তাহলে আমরা সামনের দিকে যাই। জিয়াদ ভাই জি স্যার, তনুজা জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ তনুজা। সারা বাংলাদেশে বুঝছেন ব্রডব্যান্ড লাইনের অবস্থা ভয়ঙ্কর খারাপ। হ্যাঁ, স্টারলিংক যখন আসবে আর কি, তখন ইনশাল্লাহ আমরা ঝামেলা থেকে বেঁচে যাব। থ্যাংক ইউ মুকাদ্দেস ভাই। তাহলে আসেন আমরা একটু দেখে নেই, আমি আপনাদের জন্য ওই বিষয়টা এখানে লিখে রাখলাম। যদি অ্যাসার্টিভ হয়, যে দেখেন and said, আপনি চাইলে এখানে said না লিখে লিখতে পারবেন and added। said এর জায়গায় কি লেখা যায়? and added and also added, again added, then added or finally added। said এর জায়গায় added লেখা যায়, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে প্রথমবার and asked and also asked, again asked, then asked। আমি প্রত্যেকটা বিষয় লিখে রাখছি, দেখেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় লিখে রাখছি, ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হবে না।
তাহলে আসেন এবার আমরা সামনের দিকে যাই ইনশাআল্লাহ। এই যে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, হ্যানা টোল্ড দ্য গার্ল, হ্যানা মেয়েটারে বলল হাই আম হ্যানা, ঠিক আছে। আপনি বলবেন হ্যালো আই এম বকুল, আচ্ছা হ্যানা। তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা বাক্য আছে। প্রথমে দেয়া আছে হাই, তারপরে আই এম হ্যানা, এই যে দেখেন আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পেয়েছি। আই হ্যাভ রিসেন্টলি অ্যাডমিটেড ইন দিস কলেজ, আমি সাম্প্রতিক সময়ে এই কলেজে ভর্তি হয়েছি, এইটাও অ্যাসার্টিভ। তারপরে দেখেন আই ক্যান নট ফাইন্ড আউট দ্য প্রিন্সিপালস রুম, আমি প্রিন্সিপালের রুম খুঁজে পাইতেছি না, এইটাও বাবা অ্যাসার্টিভ। এরপরে বলতেছে ক্যান ইউ হেল্প মি প্লিজ, ক্যান ইউ হেল্প মি প্লিজ, এইটা আবার ইন্টারোগেটিভ। এখানে আরেকটা মজা আছে, দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্লিজ চলে আসছে। আর অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্লিজ চলে আসে তাহলে আমরা কি করব? ঠিক আছে, এই বিষয়গুলোর ব্যাখ্যায় আমরা যাব আর কি। তাহলে আসেন আমরা এখানে আরেকটা তথ্য জেনে নেই। দেখেন গতদিন মেবি আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আপনি যদি কোনো সেন্টেন্সে এরকম দেখতে পান যে হাই, আমি গতদিন বলেছিলাম মেসেজ নারেশন এটা মারাত্মক কাজে লাগবে। যদি কখনো দেখেন হাই অথবা লেখা আছে হ্যালো, অথবা যদি থাকে এরকম এক্সকিউজ মি, এই শব্দগুলো যদি বা এই ফ্রেজগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে প্রথমেই আপনাকে লিখতে হবে ড্রয়িং অ্যাটেনশন। এরপরে একটা কমা দিয়ে এরপরে সাধারণ নিয়মে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা গত ক্লাসেও বলেছিলাম, ওকে, এটা আমি গত ক্লাসেও বলছিলাম। ইভান আর্নল্ড, আচ্ছা আর্নল্ড সোয়ার্জনেগার না ইভান ভাই না, আচ্ছা ধন্যবাদ। তাহলে দেখেন আমরা একটা উদাহরণ দেই। ধরেন আমি লিখলাম হি টোল্ড মি, সে আমাকে বলল হ্যালো, আর ইউ ওকে, এই যে তুমি কি ঠিক আছো? তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেয়া আছে হ্যালো। এই আমরা বলেছি কি ভাই, হাই থাকলে হ্যালো থাকলে এক্সকিউজ মি থাকলে হাই হ্যালো এক্সকিউজ মি, এই শব্দগুলো দিয়ে এই শব্দগুলো দিয়ে আমরা যেই কাজটা করি সাধারণত কারো দৃষ্টি আকর্ষণ করি। সাধারণত আমরা কারো দৃষ্টি আকর্ষণ করি, তো দৃষ্টি আকর্ষণ করলেই মূলত এটা কাজে লাগে। শাহনওয়াজ ভুইয়া ভাই আপনি আসলে জানেন না ভাই, হ্যাঁ এই জন্য বলছেন এটা আপনাদের ব্যাচেরই ক্লাস চলতেছে, শাহনওয়াজ ভুইয়া আপনি জানেন না বলে এই কমেন্টটা করছেন। আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক দিন প্লিজ, শাহনওয়াজ ভুইয়া, রিয়াজ ভাই আমাকে একটা নক দিন প্লিজ, আপনি মনে হয় জানেন না তাইলে। আচ্ছা তাহলে বাবা দেখেন তো, এই যে হি টোল্ড মি, সে আমারে বললো হ্যালো, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, এটা আপনাদের ব্যাচেরই তো ক্লাস, ভুলে গেলেন কেন রিয়াজ ভাই? তাইলে আমার কাজ কি, এই হ্যালোটাকে আগে ড্রয়িং অ্যাটেনশন বানাবো আমরা। তাহলে আমরা এখানে কি লিখবো, ড্রয়িং অ্যাটেনশন। মজার ব্যাপার হচ্ছে কেউ যদি চায় এখানে চাইলে মাই লিখতে পারবে, যদি এখানে মাই লেখে ভালো, না লিখলে কোনো সমস্যা নাই। ড্রয়িং মাই অ্যাটেনশন, আমরা যখন কাউকে বলি হাই হ্যালো এক্সকিউজ মি, এই শব্দগুলো দিয়ে আমরা সাধারণত ওই ব্যক্তিটার দৃষ্টি আকর্ষণ করি। এক্সট্রিমলি সরি, আমার ঠান্ডা লেগেছে একটু। যেটা বলছিলাম, আমরা দেখেন আমরা যখন কোনো সেন্টেন্সে হাই হ্যালো এক্সকিউজ মি শব্দগুলো ব্যবহার করি, আমরা সাধারণত কারো দৃষ্টি আকর্ষণ করি এই শব্দগুলো ব্যবহার করে। তো দৃষ্টি আকর্ষণ করার ইংরেজি হলো ড্রয়িং অ্যাটেনশন। তো দেখেন এই যে আমরা লিখলাম ড্রয়িং মাই অ্যাটেনশন অর ড্রয়িং অ্যাটেনশন, আমরা এরপর একটা কমা দিয়ে দেব, এরপরে নরমাল নিয়মে, এরপরে আমরা নরমাল নিয়মে ন্যারেশন চেঞ্জ করব। তাহলে আমরা কি করব দেখেন, হি টোল্ড মি, এটা হয়ে গেল হি আস্কড মি। অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে ইফ বা ওয়েদার লিখতে হয়। ইফ সেকেন্ড পারসন অবজেক্টে ধরলো, ইফ আই
was okay. তো দেখেন he told me hello, সে আমাকে বলল হ্যালো, তুমি কি ঠিক আছো? আর আমি কি বললাম এখানে দেখেন, আমার দৃষ্টি আকর্ষণ করে সে আমাকে প্রশ্ন করলো আমি ঠিক ছিলাম কি না। ওকে, থ্যাঙ্কস আ জিলিয়ন ইভান আর্নল্ড, ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম আর কি, এই যে দেখেন হাই হ্যালো এক্সকিউজ মি থাকলে আপনাকে ড্রয়িং অ্যাটেনশন ব্যবহার করতে হবে। এইবার আসেন পরের বাক্যটাতে আমরা চলে যাই। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা তথ্য একটু শেয়ার করি ভাইজান, সেটা হচ্ছে আমরা গত 23 তারিখ থেকে, হ্যাঁ, গত 23 তারিখ থেকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা ব্যাচ চালু করেছি। আমাদের এই কোর্সটার ক্লাস হয় শনি, সোম এবং বুধবার রাত 8টায়। রমজান মাসে এটার টাইমটা সমন্বয় করে নেওয়া হবে, কারণ আমি নিজেও নামাজ পড়বো, আপনারা তো নামাজ পড়ে নেই, যাতে কারোই সমস্যা না হয়। কোর্স ফি 1500 টাকা। যারা এই কোর্সটাতে যুক্ত হতে চান, একাডেমিক বলেন, আইএলটিএস বলেন, বিসিএস বলেন, যে কোনো পরীক্ষা বলেন, তাদের জন্য এই রাইটিংটা মানে এটা একটা বেস্ট রাইটিং কোর্স হবে ইনশাল্লাহ। চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ওয়ালাইকুম আসসালাম অহনা জেসমিন, ইনশাল্লাহ সুপার ডুপার একটা কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তাহলে এবার আসেন আমরা এখান থেকে প্রথমে পুরো সেন্টেন্সটা মানে প্যাসেজটা পড়ে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যানা, হ্যানা হচ্ছে আমাদের সাবজেক্ট। হ্যানার পরিবর্তে আমরা কি লিখবো? শি। টোল্ড, এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। দ্য গার্ল, এটা হলো অবজেক্ট। ওকে, এবার আসেন দেখেন ভাই, ওই যে আমি এর আগেও কয়েকবার বলেছি ক্লাসে, তারপরে বলি, ওই যে আমাদেরকে হ্যানা হলে ব্র্যাকেটে এইচ লিখতে হবে, গার্ল হলে ব্র্যাকেটে জি লিখতে হবে, এটা পুরো একটা সিলি নোশন। হ্যাঁ, এটা একটা রং কনসেপশন। এটা কিন্তু শতভাগ কারেক্ট না, কারণ পৃথিবীর কোনো বইয়ে, কোনো উপন্যাসে, কোনো কবিতায় আপনি কখনো এভাবে দেখবেন না যে নামের আদ্যক্ষর লেখা থাকে, লিখতে হবে না। আচ্ছা ভাই, এসকে ভাই, ইনশাল্লাহ। তাহলে দেখেন এই যে প্রথমে ছিল হাই, আমরা তো বলেছি যে হাই থাকলে কি করতে হয়? ড্রয়িং লিখতে হয়, তাই না বাবা? তাহলে আমরা লিখবো ড্রয়িং অ্যাটেনশন, এটা আমরা এটার জন্য ধরে নিব। এরপরে দেখেন আই এম হ্যানা, এই সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ। আই হ্যাভ রিসেন্টলি অ্যাডমিটেড ইন দিস কলেজ, আমি এই কলেজে সাম্প্রতিক সময়ে ভর্তি হয়েছি। এই যে প্রথম এবং দ্বিতীয় বাক্য, এর মাঝখানে একটা প্লাস হবে। তাহলে এই প্লাস অংশে আমরা বলেছিলাম প্রথম আমরা বাক্যটা দেখবো কি সেন্টেন্স, অ্যাসার্টিভ দেয়া আছে। সো আমরা দ্বিতীয় বাক্য যুক্ত করার আগে লিখবো and said, কেউ যদি চায় অ্যাডেড লিখতে পারবে। এরপরে দেখেন আই ক্যানট, ক্যানট একসাথে লাগিয়ে লিখতে হয়, হ্যাঁ, ক্যান এবং নট আলাদা লেখা যায় না। আই ক্যানট ফাইন্ড আউট দ্য প্রিন্সিপালস রুম, এই সেন্টেন্সটাও দেখেন অ্যাসার্টিভ। তাহলে আমরা প্রথমে আমরা কি পড়েছিলাম? প্রথমে লিখবো আমরা and, তারপরে আমরা কি লিখবো? and also, তারপরে আমরা কি লিখতে পারি? again, তারপরে আমরা কি লিখতে পারি? then or finally। মনে আছে না? দেখেন তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মনে রাখতে হবে কিন্তু এই জিনিসটা। আচ্ছা, আপনি চাইলে কিন্তু এখানে and said, and also said, again said, then said লিখতে পারবেন। আপনি after that, then এগুলো লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আয়েশা সিদ্দিকা সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। অরণ্য সরকার, ওকে থাকলে অ্যাগ্রিড হয়। হ্যাঁ, ওকে থাকলে অ্যাগ্রিড হয়। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। তার মানে দেখেন এই জায়গাটাতে একটা প্লাস বসবে, তার মানে এই যে প্লাস চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে আমরা কি লিখবো? and also। তাহলে আমরা এই জায়গাটাতে লিখবো and also, and also। এরপর দেখেন লাস্ট যে সেন্টেন্সটা, ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি প্লিজ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এগেইন লিখতে পারি, আবার এটা যেহেতু লাস্ট সেন্টেন্স তাই আমরা এখানে ফাইনালিও লিখতে পারি। তাহলে এখানে একটা প্লাস, এইখানে দেখেন ফাইনালি বলেন, শুনতে ভালো লাগবে। ঠিক আছে, এখানে ফাইনালি বললে দেখেন শুনতে ভালো লাগবে। তাহলে আমরা এই জায়গাটাতে বলতে পারি ফাইনালি অথবা দেন। ফাইনালি বলতে পারেন, দেনও বলতে পারেন, আপনার যেটা ভালো লাগে আর কি। দেন আস্কড। এবার পুরো বাক্যটাকে আমরা একসাথে লিখবো। আর এখানে প্লিজ যেটা লিখছি এটা একটা মজার বিষয় আছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্লিজ আসছে, তাহলে আমি কি করব? ভাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে অনেক চমৎকার ভাবে লেখা যায়, অনেকগুলো টেকনিক আছে। এর মধ্যে সবচেয়ে সহজ টেকনিকটা হচ্ছে আপনি বলবেন সফটলি আস্কড।
তাহলে দেখেন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্লিজ থাকে, হ্যাঁ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্লিজ থাকে, এটা নোট করে রাখেন, সুপার ডুপার একটা মানে টিপস আর কি, এটা বইগুলোতে সবসময় পাবেন না। যদি দেখেন যে সেটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ যেটা সেটা কোয়েশ্চেন কিন্তু এখানে লিখে দেয়া আছে আপনার প্লিজ, তাহলে প্রশ্নের মধ্যে তো প্লিজ থাকার কথা না, প্রশ্নের সাথে আবার প্লিজ চলে আসে, তাহলে আপনি লিখবেন সফটলি আস্কড অথবা asked with request। asked with request, এখানে রিকোয়েস্টিং না কিন্তু, হ্যাঁ এটা কিন্তু নাউন, তাই আইএনজি যোগ করি নাই আমরা। আচ্ছা তাহলে আসেন আমরা এবার পুরো সেন্টেন্সটাকে প্যাসেজ ন্যারেশন করি, ঠিক আছে? তাহলে আমি এতটুকু মুছে ফেলি, আপনারা জাস্ট মাথায় রাখেন প্লিজ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা লিখব সফটলি আস্কড অথবা asked with request। এইবার তাহলে আমরা শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাই আছে, তাহলে আমরা প্রথমে লিখব ড্রয়িং অ্যাটেনশন অথবা ড্রয়িং হার অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ করে। এবার দেখেন হ্যানা টোল্ড দ্য গার্ল, তাহলে আমরা এখানে লিখব হ্যানা, নামের প্রথম অক্ষর বড় হাতেরই হবে, এখানে টোল্ড এর জায়গায় আমরা টোল্ডই লিখলাম, টোল্ড the girl that, এই যে আমরা একটা দ্যাট লিখলাম, কেন অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে। আই এম হ্যানা, তাহলে কি হবে she was হ্যানা। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি আমরা ফুল স্টপ দিব? ভাই ফুল স্টপ দিলে আমার এন্ড লেখার দরকার কি? আমি তো যেহেতু এটাকে এন্ড দিয়ে যুক্ত করব তাই ফুল স্টপ দিব না, এইখানে আমরা লিখব এন্ড। এবার যেহেতু এন্ড দিছি, আগেরটা কি ছিল হ্যানা, তার মানে এখানে হ্যানাই আছে, আমার আর এন্ড হ্যানা সেড বলার দরকার নাই, এন্ড সেড and said। এবার আমরা জানি এটাও কিন্তু ইনভার্টেড কমার ভিতরে আছে, সো ইনভার্টেড কমা উঠে গেলে দ্যাট বসবে, দ্যাট না লিখলেও কোনো সমস্যা না। দ্যাট আই হ্যাভ রিসেন্টলি অ্যাডমিটেড, তাহলে আই ফার্স্ট পারসন হ্যানারে ধরতেছে, শি হ্যাভ এস থাকলে হ্যাড হয়, শি হ্যাড রিসেন্টলি অ্যাডমিটেড। তারপরে দেখেন ইন দিস কলেজ, তাহলে আমরা লিখবো ইন দিস থাকলে দ্যার হয়, ইন দ্যাট কলেজ। আচ্ছা তারপরে দেখেন আবার বাক্যটা যুক্ত হয়েছে, তাহলে আমরা এন্ড অলসো দিব, তবে এখানে আর আমাদের ফুল স্টপ দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি দেখেন এন্ড অলসো সেড, তো আমি একবার যেহেতু সেড লিখছি আমি এখানে লিখে দিই অ্যাডেড, এন্ড অলসো অ্যাডেড দ্যাট। আমরা কিন্তু চাইলে দ্যাটটাকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমরা কিন্তু চাইলে এই যে দ্যাটটা আছে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা কি করতে পারি দেখেন, চাইলে দ্যাটটাকে বাদ দিতে পারি। দেখেন আই ক্যান নট, আমরা লিখবো শি কুড নট, ভুলেও যদি একসাথে লাগায় লেখেন তাহলে বিপদ, মাথায় রাখবো আমরা এই যে ক্যান এবং নট এই দুটোকে কখনো এইভাবে আলাদা লেখা যায় না, এইভাবে লিখতে পারবেন না, আপনাকে হয় লিখতে হবে ক্যান নট অথবা লিখতে হবে কান্ট। যদি এইভাবে লেখেন তাহলে একটা ভুল হবে, এই বিষয় নিয়ে একদিন লাইভে আসবো। ওয়ার্ল্ড ফেমাস একটা বই আছে, আপনারা বইটার নাম শুনেছেন কিনা, কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওই বইটাতে আমি পেজ নাম্বারটা ভুলে গিয়েছি, পরবর্তীতে আমি ওই বইটার এই টপিকটা নিয়ে একদিন লাইভে আসবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ক্লাস একটা বই, অনেকে এটাকে গ্রামারের বাইবেলও বলে। তো মজার ব্যাপার হচ্ছে দেখেন ওইখানে আপনারা দেখবেন আই ক্যান নট গো, আপনি অবাক হয়ে যাবেন, হ্যাঁ আপনি ভয়ঙ্কর লেভেলের অবাক হয়ে যাবেন যদি এই দুটো সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন দেখেন। আমি দুটো ট্যাগ কোয়েশ্চেন লিখতেছি, দেখেন আপনি অবাক হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন যদি এরকম থাকে আই ক্যান নট গো, আর যদি থাকে আই ক্যান নট গো, দুটো আই ক্যান নট গো, বাট দ্য ডিফারেন্স ইজ দ্যাট, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্সেস? বলেন তো এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এখানে একটা দুর্দান্ত পার্থক্য আছে, বুঝতে পারছেন? এগুলো আপনি নরমালি বইগুলোতে পাবেন না, মারাত্মক একটা পার্থক্য আছে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন খানাই খানাই, আর দ্বিতীয় সেন্টেন্সটা ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে কান্ট আই। আপনার কাছে মনে হবে আনবিলিভেবল ব্যাপার, ভাই করলেনটা কি? হ্যাঁ আপনি তো নেগেটিভ রে আবার নেগেটিভ বানাইছেন। জি না দাদা, এই ক্যান নট কে যখন আলাদা করে লিখবেন বাক্যটা নেগেটিভ হবে না। এই জন্য আমি বলেছি যে ক্যান নট কে, এটা নিয়ে আরেকদিন লাইভে আসবো, এটা নিয়ে আজকে পেঁচাল পাড়ার সুযোগ নাই।
ক্যান নট কে আপনাকে হয় একসাথে লিখতে হবে, আর নাইলে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে। যদি খালি ইরাম করে লিখছেন, কিরাম করে, এই যে এরকম মাঝখানে গ্যাপ দিয়ে, মাঝখানে গ্যাপ মারছেন মানে আপনার খ্যাপে ফেলাই দেবে, এটা বিপদে পড়বেন। ঠিক আছে, সেই দুটো ট্যাগ কোশ্চেন দেখে অনেকে তো আমার হয়তো বকাও দিচ্ছেন যে মিয়া করতে শিখছো, তাই না? বইয়ের নাম বলছি কিন্তু, কম্প্রিহেনসিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কালেকশনে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এতটুকু হয়ে গেছে। and said that আমরা এখানে যে কাজটা করেছিলাম বাবা, দেখেন আই ক্যান নট, এই যে আমি বলেছি কিন্তু ক্যান এবং নট কে আলাদা লেখা যায় না, তাই এভাবে ক্যান নট একসাথে লিখতে হয়। আপনি যদি এটারে একসাথে দেখার পরে কুড নটটা একসাথে লাগায় লেখেন তাহলে কিন্তু বিপদ। ক্যান নট ফাইন্ড, আমরা চেঞ্জ করব না, ফাইন্ড আউট দ্য প্রিন্সিপালস রুম। এবার আমি চাইলে বাক্যটা এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারি। লাভ ইউ ভাই, সুমন ওয়াজিদ ভাই। সুমন ওয়াজিদ ভাইয়ের সাথে কালকে আমাদের মারাত্মক খাওয়া দাওয়া হয়েছে আর কি। আচ্ছা সুমন ভাই, দেখা হবে আবার খুব শীঘ্রই, এবং আপনার থেকে আমাদের অনেক স্টুডেন্ট উপকৃত হবে ইনশাল্লাহ। তাহলে দেখেন আমরা এখানে ফুল স্টপ দিয়ে আমরা দেখেন বারবার অ্যাড না করে চাইলে নতুন একটা সেন্টেন্স তৈরি করতে পারি। স্যার সেকেন্ড ট্যাগ কোশ্চেনটা আবার বলবেন? অহনা জেসমিন জি, এটা নিয়ে একদিন লাইভে আসবো, দুর্দান্ত মজা আছে। এরপর আপনাদেরকে আরেকটা বিষয় বলি, দেখেন আরেকটা বিষয় বলি, এটা নিয়েও লাইভে আসার ইচ্ছা আছে, যদি লাইভে আসতে না পারি ভিডিও বানায় দিব। ঠিক আছে, যেমন আমরা অনেকেই জেরান্ড, আমাদেরকে জেরান্ড পড়ানো হয়েছে না, আমাদের অনেকেই জেরান্ড এবং ভার্বাল নাউনের পার্থক্য জানেন না। এটার মধ্যে যে সুপার ডুপার একটা পার্থক্য আছে, এটা নিয়ে দেখি কাল পরশুর মধ্যে লাইভে আসার ইচ্ছা আছে। যদি পারি আলহামদুলিল্লাহ, না পারলে একটা ভিডিও মেক করে আপনাদের জন্য আমাদের এই যে আনলক ইংলিশ উইথ সুমন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের যেই ব্যাচের স্টুডেন্ট আছে সবার কাছে এটা দিয়ে দেবো আমরা ইনশাল্লাহ, সবার জন্য উন্মুক্ত থাকবে। আর আমাদের কোর্সগুলো চলতেছে, আপনারা কেউ ভর্তি হতে চাইলে এই যে 01917211236 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের সাথে যারা যে কোর্সে যুক্ত আছেন, আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ কেউ বলতে পারবে না যে ভাই ভর্তি হয়ে ঠকছি আর কি। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আসেন আমরা সামনের দিকে যাই। এইবার আমরা এটাকে দুটো ওয়েতে করতে পারি। আমরা চাইলে এটাকে ফাইনালি, দেখেন আমি এখানে ফুল স্টপটাকে তুলে দিয়ে আমি একটা ডিফারেন্ট কালারে লিখি। আমি এই ফুল স্টপটাকে তুলে দিয়ে ফাইনালি, এইবার দেখেন তো প্লিজ আছে না? হ্যাঁ প্লিজ আছে। দেখেন আমরা এখানে স্যার বা রিকোয়েস্ট থাকলে পলাইটলি আস্কড লিখতাম। হ্যাঁ, স্যার, ম্যাডাম, বস এগুলো থাকলে পলাইটলি অথবা উইথ পলাইটনেস, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট এভাবে আমরা বলি। কিন্তু এখানে যেহেতু প্লিজ আছে তাহলে আমরা লিখবো and softly asked, অথবা লিখতে পারেন and and না, finally asked with a request, সে অনুরোধের সাথে, মানে অনুরোধের সাথে বা রিকোয়েস্ট করার সাথে সাথে সে তাকে প্রশ্ন করলো। এইবার দেখেন ক্যান দিয়ে শুরু হয়েছে, তার মানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হলে ইফ বসে, ইফ। এবার সেকেন্ড পারসন অবজেক্টে ধরবে, শি, ক্যান আছে তাহলে আমরা খুড বানাই দিলাম, খুড হেল্প হার। এখন দেখবেন বাংলাদেশের অনেক বই বলে যে ভাই শি লিখছেন তাহলে ব্র্যাকেটে গার্ল দেয়া লাগবে, এখানে হার লিখছেন ব্র্যাকেটে হেনা দেয়া লাগবে। আমি বারবার বলেছি, আজকে লাস্ট টাইম আপনাদেরকে বলি, এই যারা আপনারা বলতেছে ব্র্যাকেটে হার মানে এইচ দেয়া লাগবে, এগরে জিগাইবেন ভাই আপনি এটা পৃথিবীর মানে কোন বিখ্যাত বইয়ে পাইছেন একটু বলেন, দেখবেন বলতে পারবে না, কারণ এটা আমাদের বানানো নিয়ম, বুঝতে পারছেন? আমি এটা বারবারই বলি, আপনি দেখবেন একজন বলে মানে আপনি যখন বলবেন যে এটা না লিখলে কি সমস্যা, তখন বলবে কি স্যার যেন বুঝতে পারে যে তুমি এইখানে হার দিয়ে কাকে বোঝাইছো, শি দিয়ে কাকে বোঝাইছো। আরে ভাই আপনি স্যার হইছেন কেন, শিক্ষক কেন হইছেন, যদি এই শি আর এই হার কারে বোঝাইছে না বোঝেন? আর একটা বিষয় হচ্ছে আমরা তো সেটাই লিখবো, তাই না, যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে পাই, দেখতে পাই, বুঝতে পারি। এখন আপনি প্র্যাকটিক্যাল লাইফে উপন্যাস পড়েন, আপনি শর্ট স্টোরি পড়েন, আপনি অনেক সময় রিপোর্ট পড়েন, কোন জায়গায় কি কখনো দেখছেন যে লাইনে লাইনে গিয়ে কোনো ব্যক্তির নাম থাকলে, ধরে নেন তিনি লেখা আছে, ব্র্যাকেটে লেখা আছে যে তিনি মানে হচ্ছে গিয়ে মোকাদ্দেস আলী, তারপরে তাকে মানে তনুজাত, হ্যাঁ তুমি বা সে লেখে রাখছে সুমন অমুক, হ্যাঁ এইটা কিন্তু কখনো লেখে না ভাই, বুঝছেন? তাহলে প্রশ্ন হচ্ছে আপনি এটা কারে ফলো করছেন, ঠিক আছে? এটা আসলে হয় না, আমরা কেমনে জানি এটা বানায় ফেলাইছি আর কি, আমরা কিভাবে জানি এটা বানায় ফেলছি, এই একটা বিশাল বিপদ ঝামেলা।
তাহলে আসেন আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম, ঠিক আছে? আমরা এইখানে একটা কাজ করতে পারতাম, এইখানে একটা ফুল স্টপ দিয়ে দিতে পারতাম। এই যে জায়গাটাতে ফুল স্টপ দিয়ে আমরা লিখতে পারতাম যে হ্যানা ফাইনালি, আমরা এখানে কি বলতে পারতাম, হি লিখলাম কেন, আমরা এখানে লিখতে পারতাম হ্যানা ফাইনালি asked her with request if she could help her. সরি বাবা। তো দেখেন এইভাবে দেখেন একটা ন্যারেশন চাইলে অনেকভাবে চেঞ্জ করা যায়, অনেকভাবে লেখা যায়। এখন দেখা গেছে ধরেন আপনি মানে 5টা বই নিয়েছেন, 5টা বই একটা ন্যারেশনের, 5টা বইয়ে একটা ন্যারেশন ডিফারেন্ট ওয়েতে দেয়া, ভাই সবারটাই কারেক্ট। যদি এখানে কথোপকথনটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন, একজন আরেকভাবে লিখুক না কেন, পুরোটাই কারেক্ট, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এতটুকুর মধ্যে আই হোপ কারো কোনো কোয়েশ্চেন থাকার সুযোগ নাই। আমরা যতটুকু বললাম আমার বিশ্বাস এতটুকুর মধ্যে ইনশাআল্লাহ কারো কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই, ঠিক আছে ডিয়ার? আচ্ছা, তা আপনাদের সাথে আরেকবার একটু শেয়ার করি, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারেন, বা আপনাদের যদি কোনো ভাই বোন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ বাংলাদেশের একটা টপ মোস্ট, মানে 1500 টাকায় টপ মোস্ট একটা কোর্স পেতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তো অনেক ভাই বোনেরা বলতেছে যে স্যার একটা বইয়ের নাম বললেন, বইয়ের নামটা একটু এখানে লিখে দেন প্লিজ। ভাই এই যে বইয়ের নামটা হচ্ছে আ কম্প্রিহেন্সিভ গ্রামার of the English language। এই বইটার লেখক কিন্তু একজন না, হ্যাঁ, সিডনি গ্রিনবাম, তারপরে সাথে আছে লিচ, র্যান্ডলফ কোয়ার্ক, হ্যাঁ, অনেকজন সম্মিলিতভাবে লিখছে বইটা। এটা লংম্যানের বই আর কি। বইটা দেখে নিতে পারেন ইনশাল্লাহ। তবে না আপনাদের না নিলেও চলবে, কারণ এটা ইংলিশ ভার্সনের বই। বইটা এরকম মোটা, ফটোকপি বইটা নিতে গেলে আমি সম্ভবত মনে হয় ফটোকপিটাই কিনেছিলাম 1100 থেকে 1300 টাকা দিয়ে। মূল কপি নিতে গেলে নিয়ার অ্যাবাউট 25,000 টাকা লাগে আর কি, 25 থেকে 30,000 টাকার মতো লাগে আর কি। এটা আপনি একদম অরিজিনাল বই যদি নিতে চান 25 থেকে মনে হয়, হ্যাঁ 25-30,000 টাকার মতো লাগে। ফটোকপিটা হয়তো আমি নিয়েছিলাম আজ থেকে আরো মনে হয় 5-6 বছর আগে, 6 বছর আগে নিয়েছি আমি, হ্যাঁ 6 বছর আগে এটা নিয়েছিলাম আমরা। তো 6 বছর আগে আমি যখন এই বইটা নিয়েছি আমার তখন 1100 থেকে 1300 টাকা নিয়েছিল। আমাদের মাসুদ পারভেজ ভাই, হ্যালো গাইজ, ইউ আর রিয়েলি লাকি অ্যাজ ইউ হ্যাভ সাচ আ ফেনোমেনাল টিচার। মাসুদ পারভেজ ভাই, এই কয়দিন পরে আপনারও আয়সা কিন্তু আমাদের এই ভাই বোনদের সাথে কিছু সেশন নিতে হবে, ঠিক আছে? মশিউর রহমান রিফাত জিজ্ঞেস করতেছে প্রাইস কত। আমি 6 বছর আগে ফটোকপিটা নিয়েছিলাম ভাই, হ্যাঁ আমার ঠিক মনে পড়তেছে না, মেবি আমি 1100 টাকা থেকে মনে হয় 1300 টাকার মধ্যে কিনছিলাম আর কি। যারা ইংলিশ পড়তে ভালো লাগে না তারা এটা কিনেন না, হয়তো ফেলে রাখবেন, টাকা নষ্ট হবে, ঠিক আছে? সো আজকে যেহেতু নেটওয়ার্কের অবস্থা খুব বেশি ভালো দেখতেছে না, আমি আর আপনাদেরকে পেরেশানি না দেই, একটু পরপর ওই যে নেটওয়ার্ক ডাউন হয়ে যাচ্ছে, ঝাপসা আসতেছে, আমি আর সামনের দিকে যাচ্ছি না, আপনাদেরকে একটা ছোট্ট তথ্য শেয়ার করে আজকের ক্লাসটা শেষ করব। তো আমাদের অনেক ভাই বোন আছেন যারা প্যাটস অফ স্পিচে, হ্যাঁ অনেক ভাই বোনই আছেন যারা প্যাটস অফ স্পিচে 100% মানে ক্লিয়ার না। তো আমাদের A to Z parts of speech, A to Z of parts of speech, স্পিচ নামে একটা ব্যাচ চালু করছি আমরা। এটা 3 থেকে 5 রোজার মধ্যে আমরা চালু করব। রমজান মাসে শুরু, রমজান মাসে শেষ হবে ইনশাআল্লাহ। এখানে আপনারা মোট ক্লাস পাবেন, মোট ক্লাস পাবেন 15 থেকে 17টা, অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস হবে। কোর্স ফি হচ্ছে মাত্র 400। হ্যাঁ কোর্স ফিটা 4 লিখলে অনেকে 8 ভাববে, ইংরেজিতে লিখে দিলাম 400 টাকা। তবে আমাদের যে স্টুডেন্টরা আগের কোনো না কোনো কোর্সে যুক্ত হয়েছিলেন অনলাইনের, তাদের জন্য 300, বাকিদের জন্য 400। এটা একটা লাইফ চেঞ্জিং কোর্স হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটা করার পর আপনি একটা বড় বড় প্যাসেজ যখন ধরবেন, হ্যাঁ, আপনি যখন বড় বড় প্যাসেজ ধরবেন, এই প্যাসেজের ধরেন আপনি নেলসন ম্যান্ডেলার একটা প্যাসেজ, যদিও এখন এটা নাই, ঠিক আছে, এখন এটা নাই। যেমন আপনারা ইন্টারমিডিয়েট 2026-এর যদি টেক্সট বুকটা দেখেন, এখানে দ্য প্যারটস টেল নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প দেখতে পাই আমরা, একটা তোতা পাখিকে শিক্ষার নামে কিভাবে আসলে তোতা পাখিটার জীবন শেষ করে দেওয়া হয়। তো ধরে নেন আপনি এখানে কথার কথা বলছি আমি আর কি, পুরো স্টোরিটাতে আপনি যদি 500 ওয়ার্ড পান, এই কোর্সটা করার পরে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, এখন আপনি বাসায় স্টাডি না করলে তো বিপদ, ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে ক্লাস দেখেন আর বাসায় যদি 1-2 ঘন্টা স্টাডি করেন ক্লাসগুলোর উপরে, আপনি এই প্যাসেজের ফার্স্ট ওয়ার্ড থেকে শুরু করে 500 ওয়ার্ডের একটা প্যাসেজ হোক বা স্টোরি হোক, 1000 ওয়ার্ডের একটা স্টোরি হোক, আপনি 1000 ওয়ার্ডকেই ধরে ধরে কোনটা কোন পার্টস অফ স্পিচ বলে দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ডিয়ার? সো এই ছিল আমাদের আজকের প্যাসেজ ন্যারেশনের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা আপনাদের সাথে প্যাসেজ ন্যারেশন নিয়ে আরো ডিটেইল আলোচনা করব, আরো ডিটেইল একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। সো আজকে আমরা আর সামনের দিকে যাচ্ছি না, এই পর্যন্তই থাকলো। আপনাদের কেউ যদি আমাদের এই পার্টস অফ স্পিচের A to Z কোর্সটাতে যুক্ত হতে চান বা আমাদের রাইটিং কোর্সে যুক্ত হতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা নক দেওয়ার অনুরোধ রইল। সবার জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।